দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। বাজারে ঊর্ধ্বমুখী চিনি, ডাল, তেল, আটা সহ বেশিরভাগ নিত্যপণ্যের দর আন্তর্জাতিক বাজারকে দুষছেন ব্যবসায়ীরা। টিকা কিনতে 30,000 কোটি টাকার তহবিল গঠন, 1/3 অর্থের সংস্থান হয়নি এখনও। 2022-এর আগে ভারত কোনো টিকা রপ্তানি করবে না, অনিশ্চয়তায় বাংলাদেশ সহ কোভ্যাক্স উদ্যোগের টিকা প্রাপ্তি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ছে। মাসের ব্যবধানে চিনির দাম বেড়েছে 12 ভাগ, ভোজ্য তেলের দাম বেড়েছে 8 থেকে 10 ভাগ। ঊর্ধ্বমুখী ডাল ও আটার বাজারও। আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধিকেই এর কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তার সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ পরিবহন ব্যয়। রাজধানীর খুচরা ও পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ হাসান। হঠাৎ করেই বেড়ে গেছে চিনির দাম। টিসিবির হিসেবে এক সপ্তাহ আগে খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনির দাম ছিল 72 থেকে 75 টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। মঙ্গলবার পুরান ঢাকার পাইকারি বাজারে প্রতি কেজি চিনি বেচাকেনা হয়েছে 73 টাকা 57 পয়সায়। পাইকারি ব্যবসায়ীরা জানান, গত 10 দিনে চিনির দাম বেড়েছে কেজিতে 10 টাকার মতো। টোটালি আমরা ডিপেন্ডেন্ট হলাম এই কয়েকটা গ্রুপের উপরে, আর এই গ্রুপগুলি ডিপেন্ডেন্ট হলো আমাদের অল মার্কেটের উপরে। অতএব বিশ্ববাজার যদি না কমে, তারও কম দামে বিক্রি করতে পারবে না। আমি যদি কম দামে না কিনতে পারি, আমিও কম দামে বিক্রি করতে পারবো না। আমার কাছে রিটেলার যদি কম না দামে ক্রয় করতে পারে, তারা কীভাবে কম দামে বিক্রি করবে? গেল 1 বছর ধরে কয়েক ধাপে বেড়েছে ভোজ্য তেলের দাম। বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন এখন বিক্রি হচ্ছে 126 থেকে 130 টাকায়। সপ্তাহখানেক আগে যা ছিল 120 থেকে 126 টাকা। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে 4 থেকে 6 টাকা। বাজার চড়েছে পাম অয়েলেরও। বছরে প্রায় 29 লাখ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে দেশে, যা পূরণে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সয়াবিন এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আনা হয় পাম অয়েল। সোমবার সেসব বাজারে প্রতি টন সয়াবিন বিক্রি হয়েছে $1,370। জুনে যা ছিল $1,150 মধ্যে। পাম তেলের দাম $1,110 থেকে বেড়ে হয়েছে $1,170। ইন্টারন্যাশনাল মার্কেটের ওঠানামার সাথে স্থানীয় বাজারও এটা ওঠানামা করে। আগামী 3 মাস হয়তো এই প্রাইসটা এরকমই থাকবে, প্লাস মাইনাস $10 ওঠানামা করতে পারে, কিন্তু প্রাইসটা এর চেয়ে বেশি যাবে না। আবার আপনার আমেরিকান সয়াবিন আসবে মার্কেটে অক্টোবর থেকে, আসলে তখন মার্কেট আবার সফট হয়ে যাবে। ঊর্ধ্বমুখী ডালের বাজার। রাজধানীর চকবাজারের ডালপট্টিতে মঙ্গলবার প্রতি কেজি দেশি মসুর ডাল বিক্রি হয়েছে 88 টাকায়। 20 দিন আগেও যা ছিল 82 থেকে 83 টাকা কেজি। বাজার চড়া নেপাল ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা মসুর ডালেরও। বেড়েছে আটা, ময়দার মতো নিত্যপণ্যের বাজারও। ইম্পোর্টার যারা আছেন তাদের কাছে মাল কিনে কিন্তু আমরা সেই মালটা ব্যবসা করি। আগে আমরা বোল্ডার কিনেছি তাদের কাছ থেকে 70 টাকা। আজকে 1 মাস আগে মুসুরি ডাল অস্ট্রেলিয়ানটা এখন বাজারে হলো 76 টাকা তারা দাম রেট রেখেছে। বস্তার মধ্যে মনে করেন যে আবার 300 টাকা 250 টাকা পার বস্তার দাম বেড়ে গেছে। কমোডিটির বাজারটা তো ডিপেন্ড করে হলো হারভেস্টিং এর উপরে মেইনলি। যেখানে আপনার তেল, ডাল, গম এগুলো প্রোডাকশন হয়, এই সমস্ত জায়গায় কোভিড এর ইম্প্যাক্টটা এখন হয়তো রিফ্লেকশনটা আসতেছে। পাশাপাশি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে হলো খরা, ঘূর্ণিঝড়ও হয়েছে। যে সমস্ত কমোডিটি আমরা ইম্পোর্ট করি সেগুলোর ফ্রেট কস্ট বেড়েছে 100+। স্থিতিশীল নয় চালের বাজার। টিসিবির হিসেবে 1 বছরে মোটা চালের দাম বেড়েছে 3.25 ভাগ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা মোকাবেলায় $350 কোটি বা 30,000 কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার, যার 2/3 অর্থ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ হিসাবে পাওয়ার প্রতিশ্রুতি মিলেছে এরই মধ্যে। বাকি আছে 9,000 কোটি টাকার মতো, যা সংগ্রহে চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। 18 বছরের উপরে দেশে মানুষ আছে 13,82,00,000, যা মোট জনসংখ্যার 80 ভাগ। এদের সবাইকে করোনার টিকা দিতে সব মিলে 27,64,00,000 ডোজ টিকা লাগবে সরকারের, যার থেকে এ পর্যন্ত 3 কোটি ডোজের মতো পাওয়া গেছে। বাকিটা সংগ্রহে সরকার এরই মধ্যে একটি ভ্যাকসিন তহবিল গঠন করেছে। চলতি বছর যেখানে $350 কোটি বা প্রায় 30,000 কোটি টাকা প্রত্যাশা করা হচ্ছে। টাকা তো আমরা আনবই। আমাদের যে বড় বড় ব্যাংক যেগুলো ল্যান্ডার ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আমাদের বিশ্ব ব্যাংক, উভয় তো আমাদেরকে অফার দিয়ে বসে আছে। এখন টাকাটা তো আমি চাইলেই তো আমাকে টাকা দেবে না, আমাকে বলতে হবে কি কাজ করব। আমরা প্রকল্প তৈরি করতে হবে,
এবং যেহেতু তারা কম সুদে আমাদেরকে এখনও দিচ্ছে, নর্মাল সুদে, বাজার সুদে নয়, রিয়াতের হারে দিচ্ছে, তাদের এটা কর্তব্য আছে আমাদের কাগজপত্র ভালো করে চেক করার। আর তাদের মধ্যে একটা ধারণা যে আমরা বোধহয় ক্যাপাসিটি একটু দুর্বল। এরই মধ্যে ঋণ সহায়তার প্রতিশ্রুতিও মিলতে শুরু করেছে। জানা গেছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক দেবে 25 কোটি ইউরো। কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স প্রকল্পের আওতায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে $75 কোটি ঋণ পাওয়া যাবে টিকা কেনা আর বাজেট সহায়তা হিসেবে। একই কাজে বিশ্বব্যাংকও এ পর্যন্ত $50 কোটি সহায়তার কথা জানিয়েছে। আর এডিবির সাথে এরই মধ্যে চুক্তি হয়েছে $94 কোটি ঋণ সহায়তার। বর্তমানে যে প্রয়োজনটা, সেটার জন্য আমার মনে হয় যথেষ্ট অর্থায়ন যোগান অলরেডি করা হয়ে গেছে। ভ্যাকসিনটা প্রকিউর করতে পারলেই অর্থটা ছাড় হবে। প্রকিউরমেন্ট প্রসেসটা যদি চুক্তি অনুযায়ী হয়, তাহলে যেটা চ্যালেঞ্জ সেটা হলো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে কিনা। মানে আপনার আন্তর্জাতিক বাজারে তো ভ্যাকসিন এভেইলেবল হতে হবে, এখানে যোগানের তুলনায় এখনো চাহিদা অনেক বেশি। সূত্রমতে উন্নয়ন সহযোগীদের এই ঋণের জন্য সুদ দিতে হবে 2% কিংবা তারও কম হারে। তবে এর মধ্যে কিছু অর্থ আসবে অনুদান হিসেবেও। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2022 সালের আগে ভারত টিকা রপ্তানি করবে না, সুতরাং দেশটি থেকে কোনো টিকা পাবে না বাংলাদেশ সহ কোভ্যাক্স উদ্যোগের আওতায় থাকা দেশগুলো। দেশটির টিকা ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা গ্রুপের প্রধান NK অরোরা জানিয়েছেন, আগে নিজ দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনতে চায় ভারত সরকার। বিস্তারিত সাদাত হোসেনের রিপোর্টে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার চুক্তি ছিল বাংলাদেশের, কিন্তু পাওয়া গেছে মাত্র 70 লাখ ডোজ। দেশটিতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় মার্চের শেষ নাগাদ টিকা রপ্তানি বন্ধ করে দেয় মোদী সরকার। এতে অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশের টিকা প্রাপ্তি। মুখ থুবড়ে পড়ে দরিদ্র দেশগুলোর জনগণের জন্য টিকা সুবিধা নিশ্চিতকরণে গঠিত কোভ্যাক্স উদ্যোগও। সে অনিশ্চয়তা যে সহসা কাটছে না, তার ইঙ্গিত মিলেছে দেশটির টিকা ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা গ্রুপের প্রধান NK অরোরার কথায়। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগে নিজ দেশের জনগণকে সুরক্ষা দিতে চায় সরকার, কেননা এখন পর্যন্ত 59 কোটি টিকা উৎপাদন করেও মাত্র 10 ভাগ মানুষকে 2 ডোজ টিকার আওতায় আনতে পেরেছে দেশটি। যদিও এই বছরের মধ্যে সেটি 70 ভাগে নিতে চায় ভারত সরকার। এজন্য ডিসেম্বর নাগাদ প্রয়োজন হবে আরও 120 কোটি ডোজ টিকা। I'm associated with COVAX facility in WHO, so I know the importance of the question you're asking, because almost 60 countries are hardly having access to any COVID vaccine, and India should be able to provide a substantial portion in 2022. And as soon as we are through with our adult population, I think we will have sufficient vaccine to share with the rest of the world. এই চাহিদা মেটাতে টিকা উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। আগামী মাস থেকে 12 কোটির পরিবর্তে প্রতি মাসে 15 কোটি ডোজ টিকা তৈরি করবে সিরাম ইনস্টিটিউট। সেপ্টেম্বর নাগাদ টিকা পাওয়া যাবে বায়োলজিক্যাল লিমিটেড এবং জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকেও। এছাড়া স্থানীয়ভাবে টিকা উৎপাদনে আসতে যাচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি এবং ক্যাডিলা হেলথ কেয়ারও। So by the end of this year, we expect about 1.8 million doses. So next 4 months, we should be able to have about 1.1 billion doses available for our people. স্থানীয়ভাবে টিকা উৎপাদনে যুক্তরাষ্ট্রের ফাইজারের সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন NK অরোরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ময়মনসিংহে দেশের প্রথম আর্ট স্টিল ব্রিজ নির্মাণের খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। দেশে প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে আর্চ স্টিল ব্রিজ। ধনুক আকৃতির সেতুটি তৈরি হবে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর। এজন্য ব্যয় হবে ৩,২৬৩ কোটি টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় ময়মনসিংহের কেওটখালী সেতু নামক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ বিশ্বের দৃষ্টিনন্দন সেতুগুলোর মধ্যে অন্যতম। এবার তারই আদলে সেতু তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর। 11 মিটার দৈর্ঘ্যের সেতুটির 320 মিটার হবে ধনুক আকৃতির, যা তৈরি হবে স্টিল দিয়ে।
সেতুটির বিশেষত্ব হলো নদীর মধ্যে কোনো পিলার বসানো হবে না, ফলে সেতুর নিচ দিয়ে নির্বিঘ্নে জলযান চলাচল করতে পারবে। কেন স্টিল আর্চ করলো? গার্ডার করতে গেলে এর মধ্যে এই 320 মিটারের মধ্যে আমাকে অন্তত 4টা কি 5টা পিলার দিতে হবে, যেটা আমাদের লেবুখালী ব্রিজেও কিন্তু বেশ কতগুলি পিলার আছে, নেভিগেশনে প্রবলেম হয়, যে কারণে এখানে 320 মিটারের মধ্যে নিচে আর কোনো কিছু দেওয়া লাগবে না। নেভিগেশনের জন্য খুব সুবিধা হবে, ব্রহ্মপুত্র নদীর যে মূল বৈশিষ্ট্য সেটা বজায় থাকবে। ময়মনসিংহের কেওয়াটখালী সেতু নামের প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩,২৬৩ কোটি টাকা, যেখানে সরকারি অর্থায়নের পাশাপাশি ১,৯৩০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আইআইবি। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন, সেতুর সংযোগ সড়ক ও বাঁধ নির্মাণ সহ মূল সেতুর কাজ করা হবে। ২০২৫ সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 320 হচ্ছে যে মূল যেটি স্টিল আর্চ, তার সঙ্গে আরও 540 মিটার আছে, সেটাও কিন্তু ব্রিজ, কিন্তু সেটা স্টিল আর্চ না, সেটা নদীর দুই পারে, যেটা হয়তো বর্ষাকালে সেখানে পানি উঠবে। সর্বমোট 1100 মিটার, সেই দিক থেকে ব্যয় বেশি না। আমি অন্যান্য প্রকল্পের সাথে কম্পেয়ার করে দেখেছি, মোটামুটি অ্যাট পার অন্যান্য প্রকল্পের সাথে। যদি গার্ডার ব্রিজ দিয়ে আগের টেকনোলজিতে করা হতো, এইসব অন্যান্য এনসিলেটরি ফ্যাসিলিটি তার দাম বেশি পড়তো। যেহেতু মূল ফ্রেমটা আমরা ওয়ান আর্চে করে ফেলছি, আমাদের অনেক ব্যয় সাশ্রয়ী হয়েছে। ব্যয়টা বেড়েছে অন্যান্য ওই ওভারপাস, আন্ডারপাস, লিঙ্ক রোড এইগুলোর জন্য। কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে প্যাকেজিং ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। সে লক্ষ্যকে সামনে রেখে শ্যামপুরের প্যাকেজিং হাউজের বিদ্যমান অবকাঠামো উন্নয়ন করা হবে, বসানো হবে আধুনিক যন্ত্রপাতি। এজন্য 156 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারা লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স 22 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৮৮৪-তে। মোট লেনদেন হয়েছে ২,৭৬২ কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩১টির দর, আর অপরিবর্তিত রয়েছে 32টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। গত সপ্তাহের অ্যাভারেজ টার্নওভার ছিল ২,৫৭৭ কোটি টাকার মতো এবং চলতি সপ্তাহে 3 দিনের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে ২,৭৪৮ কোটি টাকার মতো। এবার দেখা যাক সেক্টরাল পারফরম্যান্সকে, এবং এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরকে। এই সেক্টরে আজ মূল্য বেড়েছে 42টি কোম্পানির শেয়ার মূল্য, কমেছে 13টি কোম্পানির শেয়ার মূল্য এবং অপরিবর্তিত ছিল 3টি কোম্পানির শেয়ার মূল্য। এবং টোটাল টার্নওভারের ক্ষেত্রে তাদের প্রায় 15%-এর অবদান ছিল। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরকে। এখন আসি কোম্পানি পারফরমেন্সের দিকে, যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বেক্সিমকোকে। আজকে এদের প্রায় 187 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। টপ 10 চার্টে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইউনাইটেড ফাইন্যান্সকে এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি আইপিডিসিকে। এবং আজকে মার্কেটে 30 থেকে 50 টাকা মূল্যের অর্থাৎ মিড রেঞ্জের যে শেয়ারগুলো রয়েছে সেগুলোর প্রতি মার্কেটের ইনভেস্টরদের আগ্রহ লক্ষণীয় ছিল। এখন চলুন আমরা জেনে নিই ডিএসই ওয়েবসাইটে প্রকাশিত কিছু নিউজ। এবং এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডিজিআইসিকে। ডিজিআইসি তাদের 2020-এর সমাপ্ত বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং 2021-এর প্রথম 6 মাসের ইপিএস প্রকাশ করেছে 72 পয়সা, যা আগের বছর ঠিক একই সময় ছিল 58 পয়সা। এবং বেক্সিমকো গ্রিন সুকুকাল ইস্তিসনা তাদের এলিজিবল ইনভেস্টরদের জন্য সাবস্ক্রিপশনের সময় পুনর্নির্ধারণ করেছে এবং এটি বাড়ানো হয়েছে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত। নাটোরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া বাসিন্দাদের কর্মসংস্থান সৃষ্টিতে নারীদের ব্লক বাটিকের কাজ, শোপিস তৈরি ও সেলাইয়ের প্রশিক্ষণ দিচ্ছে জেলা প্রশাসন, যা আগামী 1 বছরের মধ্যে তাদের স্বাবলম্বী করে তুলবে বলে আশা কর্তৃপক্ষের। প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নাটোরের গৃহহীনদের মাঝে দেওয়া এসব ঘর কেবলই মাথা গোঁজার ঠাঁই নয়, তাদের স্বপ্ন পূরণের অবলম্বন। জীবনমান উন্নয়নে প্রকল্প এলাকায় নিশ্চিত করা হয়েছে রাস্তা, বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে ঘর দিয়েছে, বুঝছেন, আমরা খুব খুশি, অনেক সুখে আছি। আর সরকারি সুবিধা অসুবিধা এখানে যা আসে আমরা সবার আগে পাই। হাঁস পালি, ছাগল পালি, গরু পালি, মানুষের জমি বাগি বর্গালে আবাদ বিনাত করি, ফসল আদি করি করে এই কিছু কামাই রোজগারি করি আমরা খাই। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও নেওয়া হয়েছে পরিকল্পনা। ব্লক, বাটিক,
শোপিস ও হস্তশিল্প তৈরি সহ দেওয়া হচ্ছে সেলাই প্রশিক্ষণ। ব্লক বাটিক দর্জি সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এবং ক্রিস্টাল শোপিস এই বিষয়গুলোর উপর তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। তাদের যদি রেসপন্স ভালো পাই তাহলে কিন্তু এটা আমরা 1 মাস পর্যন্ত এটা এক্সটেন্ড করব। আর এরপরে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রত্যেককে আমরা একটি করে সেলাই মেশিন দেওয়ার চেষ্টা করব উপজেলা পরিষদের অর্থায়নে, যারা সত্যিকার অর্থে তারা আত্মনির্ভরশীল হয়। আশ্রয়ণ প্রকল্পে একটি গার্মেন্টস ট্রেনিং কাম প্রোডাকশন সেন্টার করতে চাই, যাতে করে এখানে অবস্থানরত যারা যুব মহিলা রয়েছে তারা সেখানে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানে বলীয়ান হতে পারে। সাধারণ সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ কর্মসংস্থান সৃষ্টি করে আগামী 1 বছরের মধ্যে আশ্রয়নের বাসিন্দাদের স্বাবলম্বী করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তাদের সৃজনশীল কাজের যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন জেলা প্রশাসন সেটি গ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প সেটি আপনার স্বপ্নের আকারেই সাজাতে চাই, যাতে এখানে যারা বাস করবেন তারা অত্যন্ত আনন্দের সাথে এবং নাগরিক সুবিধা সম্পন্ন পরিবেশে বসবাস করতে পারেন। মুজিব বর্ষ উপলক্ষে নাটোর জেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের 1939টি ঘর দেওয়া হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।